2025 সালের শেষে বা 26-এর শুরুতে জাতীয় নির্বাচন, বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা হবে জাতীয় ঐকমত্য কমিশন। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা অংশ নেন সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। স্বাধীনতা 53 বছরও বঞ্চিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবার, নামমাত্র ভাতাতেই চলছে জীবন, নেই স্মৃতি জাদুঘরও। কিংবদন্তি তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন আর নেই, নিশ্চিত করেছে তার পরিবার। সঙ্গীতাঙ্গনে নেমেছে শোকের ছায়া। এবং শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইগারদের ক্যারিবিয়া জয়, অর্ধযুগ পর টি-20-তে ওয়েস্ট ইন্ডিজকে হারল 7 রানে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন 2025 সালের শেষে অথবা 2026-এর শুরুতে হতে পারে। সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজনের ব্যাপারে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক ঐক্যমত্যের কারণে অল্প কিছু সংস্কার করে নির্ভুল ভোটার তালিকা তৈরির ভিত্তিতে যদি নির্বাচন সম্পন্ন করা যায়, তাহলে 2025 সালের শেষের দিকেই নির্বাচন দেয়া হবে। এ সময় 6টি সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে জাতীয় ঐক্যমত কমিশন গঠনের কথাও জানান প্রধান উপদেষ্টা। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐক্যমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জুলাইয়ের শহীদরা জাতিকে প্রকৃত বিজয় উদযাপনের সুযোগ তৈরি করে দিয়েছে বলে জানান উপদেষ্টারা। দেশকে নতুন করে গড়ার সুযোগ হেলায় নষ্ট না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। সাইফুল রিপনের প্রতিবেদন। মহান বিজয় দিবসের ভোরে সূর্যের আলো ফোটার সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তান 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তাকে সাথে নিয়ে বীর শহীদদের স্মৃতিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদদের স্মরণে কিছু সময় দাঁড়িয়ে থাকেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জানানো হয় সশস্ত্র সালাম, পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বাংলাদেশে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশনের কর্মকর্তা, প্রধান বিচারপতি, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা। 71-এর বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমে কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। 1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ফ্যাসিস্ট মুক্ত, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবে, নতুন বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশে 71-এর পরে যেটা হয়েছে যে একটি মুজিববাদী ব্যবস্থার ভিতর দিয়ে আমরা গেছি, বন্দোবস্তের ভিতর দিয়ে, বাট ওই বন্দোবস্ত এবারের গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে বন্দোবস্ত নস্যাৎ হয়েছে। 71-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি,
আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী জাতির এই ৫৪তম বিজয় দিবস শুধু গর্বেরই নয়, হোক ৭১-এর চেতনায় অঙ্গীকারবদ্ধ সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার নতুন যাত্রা। সাইফুল রিপন, দেশ টিভি, সাভার জাতীয় স্মৃতিসৌধ। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল 10টার পর দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে স্মৃতির বেদিতে আসেন মির্জা ফখরুল সহ সিনিয়র নেতারা। এ সময় অতিরিক্ত ভিড়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে নেতাকর্মীরা তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আছেন মির্জা ফখরুল। মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকাল 8:15টায় পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে শ্রদ্ধা জানান আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, পুলিশ উইমেন নেটওয়ার্ক নেতারা। 1971 সালে 25 মার্চ কাল রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। দেশের জন্য জীবন বিলিয়ে দেন অসংখ্য পুলিশ সদস্য। স্বাধীনতার 53 বছরেও যথাযথ সম্মান পাননি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবার। সরকারি চাকরি কিংবা প্রয়োজনীয় সুযোগ সুবিধা না পাওয়ার আক্ষেপ জানায় বীরশ্রেষ্ঠের পরিবার। নামমাত্র ভাতা নিয়েই অর্থকষ্টে দিন পার করছেন তারা। বীরশ্রেষ্ঠের নামে নেই কোনো স্মৃতি জাদুঘরও, এমনকি তার নামে গ্রামের নামকরণের কথা থাকলেও বাস্তবায়ন হয়নি। তবে সম্প্রতি হামিদুরের জন্মভিটায় 4তলা আধুনিক বাড়ি নির্মাণ করছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। মেহেদী হাসান সবুজের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ৭১-এ দেশমাতৃকার জন্য জীবন বিলিয়ে দেন বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান। ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোদ্দ খালিশপুর গ্রামে আক্কাস আলী ও কাইমুন্নেসার ঘরে জন্ম নেন এই বীর সেনা। দারিদ্রতার রোষানলে উচ্চশিক্ষার পথ বন্ধ হলেও জীবন সংগ্রামে পিছিয়ে যাননি তিনি। 1971 সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনীতে যোগদানের পর 25শে মার্চ তিনি যোগ দেন মুক্তিবাহিনীতে। যুদ্ধ চলাকালীন 28 অক্টোবর শ্রীমঙ্গল এলাকায় বীরত্বের সাথে লড়াই করে পাক বাহিনীর গুলিতে নিহত হন তিনি। গেল 17 বছরে পতিত আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতা দখল কিংবা ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাগ্য পরিবর্তন হলেও এই বীরশ্রেষ্ঠের পরিবারে আসেনি কোনো আশার আলো। অভাব অনটনের সাথে লড়াই করেই পৃথিবী ছেড়েছেন হামিদুরের বাবা মা। পরিবারের যারা বেঁচে আছেন তাদের কষ্টের কথা শোনারও কেউ নেই অভিযোগ তাদের। বর্তমানে পরিবারের 3 সদস্য মিলে 35,000 টাকা মুক্তিযোদ্ধা ভাতা পেলেও বীরশ্রেষ্ঠ হামিদুরের পরিবারের কেউ পাননি সরকারি চাকরি। গ্রামের নাম খালিশপুর বদলে হামিদনগর করার কথা থাকলেও 53 বছরেও সেই প্রস্তাব অনুমোদন না পাওয়ায় আক্ষেপ জানায় পরিবারটি। আমার যাই হোক, কিন্তু আমার যারা ছোট ছোট ভাই আছে
আমার বোনিরা আছে, তাদের তো চাকরি হওয়ার দরকার, তারা তো শিক্ষিত, উচ্চ শিক্ষিত তারা। তো চিকিৎসা যাতে পায়, এলাকায় ভালো স্বাস্থ্যসম্মত একটা হাসপাতাল নির্মাণ হোক। আর বিশেষ করে এই গ্রাম হামিদনগর, এটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি, এখনো তার নামে নামকরণ করা হয়নি। আমরা জোর দাবি জানাচ্ছি। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি, যাতে আমাদের চাকরির বিষয়টা একটু সুনজরে দেখলে দেখা যাচ্ছে যে আমাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়। সম্প্রতি হামিদুর রহমানের জন্মভিটায় সরকারি অর্থায়নে 4 তলা বিশিষ্ট একটি আধুনিক বাড়ি নির্মাণ করছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। এছাড়াও তার নামে একটি কলেজ ও একটি লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। রক্ত দিয়ে কেনা মহান বিজয় দিবস আজ। তবে বিজয়ের 53 বছরও পায়নি পূর্ণতা। নানাভাবে কুণ্ঠিগত হয়েছে স্বাধীনতা। আবারও রক্ত দিয়ে উদ্ধার করেছে জনতা। 54তম বিজয়ের দিনে প্রত্যাশা, সাম্য ও মানবিক মর্যাদার গণতান্ত্রিক বাংলাদেশের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। 18 নভেম্বর যশোর চুকনগরে স্বৈরাচার হাসিনার পক্ষে চোরাগুপ্তা মিছিল করে 10 থেকে 15 জন আওয়ামী নেতাকর্মী। এ ঘটনায় 19 নভেম্বর 60 জনের নাম উল্লেখ করে আর 60 জনকে অজ্ঞাত রেখে মামলা করেছে একরাম নামের স্থানীয় এক জাতীয় পার্টি নেতা। এ মামলায় আসামি বিএনপির শ্রমিক দল নেতা জুয়েল। অথচ স্বৈরাচারের মিছিলের ভিডিও বিশ্লেষণে স্থানীয় শ্রমিক দল নেতা জুয়েলের অস্তিত্ব পাওয়া যায়নি। বিএনপি রাজনীতির সাথে জড়িত, সে তার কারণে সে মামলা খাচ্ছে, মিথ্যা মামলা। আমরা চাচ্ছি আমাদের ভাই যাতে কোনো মামলার ভিতরে না পড়ে, আমরা ভাইয়ের মামলার থেকে অব্যাহতি চাচ্ছি। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এই সমস্ত না, বিএনপির সাথে শ্রমিক দলের সঙ্গে জড়িত ব্যবসায়িক ছেলে, ভালো ছেলে। এই মিথ্যা মামলায় ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। অ্যাডভোকেট আকরাম হোসেন, উনি জাতীয় পার্টি করতেন, এখন মনে করেন যে এই রামনগর ইউনিয়নে সাধারণ মানুষদের প্রতি মিথ্যা মামলা দিয়ে হয়রানি স্বীকার করাচ্ছেন। ক্যামেরার সামনে কথা বলতে চায়নি মামলাটির বাদী সাক্ষীরাও। আর জুয়েল সহ অধিকাংশ আসামিদের না চেনার ভান ধরেছে বাদী সাক্ষীরা। শ্রমিক দল আর শ্রমিক লীগ আলাদা, আওয়ামী লীগের আর দল আছে বিএনপির সহযোগী সংগঠন। এটা শ্রমিক দল করে, জাতীয়তাবাদী শ্রমিক দল। আরে দেশ টিভি থেকে এটা করতেছে, বুঝছো? সে আসামি হলো কি করে? ওরে তো আমি চিনলামও না ওই ছেলেটারে। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে অ্যাডভোকেট আকরাম হোসেন দীর্ঘদিন স্থানীয় জাতীয় পার্টির রাজনীতিতে জড়িত। 5 আগস্টের পর আকরাম হোসেন খোলস পাল্টে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য হিসেবে পরিচয় দিয়ে মামলা বাণিজ্য শুরু করেছেন। অজ্ঞাতনামা আসামি করার নামে এখন বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতাকর্মী সহ অনেকের কাছেই চাঁদা দাবি করছেন বলেও অভিযোগ রয়েছে। এই আকরাম আসলে জাতীয় পার্টি করতে করতে হঠাৎ এখন দেখছি যে বিএনপির সহকারী পিপি হয়ে এই মিথ্যা মামলাগুলোই মানুষকে জড়ায়ে অর্থ বাণিজ্য করার কারণে এগুলো করতেছে। আসলে আপনারা মামলার নথিটি দেখবেন যে যারা আসামি হয়েছে অনেকের কাছ থেকে অর্থ বাণিজ্য করতেছে, এবং যারা এই মামলার সাক্ষী হয়েছে তাদের অনেকের নাম রয়েছে কিন্তু পিতার নাম জানে না। এই মামলাটা আপনারা তদন্ত করে দেখেন, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মামলা। অ্যাডভোকেট আকরাম হোসেনের দায়েরকৃত মামলার সঠিক তদন্ত ও মিথ্যা মামলায় ফাঁসানোর দায়ে তার শাস্তি দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। নতুন উদ্যম ও উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে সারা দেশে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 31 বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয়ের আনুষ্ঠানিকতা। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানায় রাজনৈতিক দল, সংগঠন সহ সর্বস্তরের মানুষ। চলছে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ নানা আয়োজন। স্বনির্ভর ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের প্রত্যাশা সবার। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট।
চট্টগ্রামের কাট্টলী এলাকায় অস্থায়ী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিগৌল বাজিয়ে সশস্ত্র সালাম জানান পুলিশের চৌকস দল। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। কাজে আমরা মনে করি আজকের এই বিজয় দিবসটি আরেকটি বিজয় এই বছর আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী কোর্ট চত্বর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সমৃদ্ধ এবং একটি সম্ভাবনাময় বাংলাদেশ হিসেবে দেখতে চাই আমাদের এই নতুন বাংলাদেশে, আমরা সেটাই আমাদের সবার কাছে প্রত্যাশা। বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। শহরের মুক্তির ফুলবাড়িতে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, বগুড়া প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। হাতে জাতীয় পতাকা নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন ছোট ছোট শিশুরাও। বান্দরবান পার্বত্য জেলায় সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মেঘালয় পার্বত্য জেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানানো হয়। পরে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান করা হয়। সব শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। তবে অন্যান্য বছরের মতো এবার হেলাল উদ্দিন স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে না। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে আসা মানুষের প্রত্যাশা আগামী স্বনির্ভর ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। রক্ত দিয়ে কেনা মহান বিজয় 53 বছরও পায়নি পূর্ণতা। নানাভাবে কুঙ্খিগত করা হয়েছে স্বাধীনতা। আবারও রক্ত দিয়ে উদ্ধার করেছে জনতা। 54তম বিজয় দিনের প্রত্যাশা সাম্য ও মানবিক মর্যাদার গণতান্ত্রিক বাংলাদেশের। হাসান মাহমুদের রিপোর্ট। 1947 পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও মুক্তি আসেনি বাঙালি জাতির। লড়াই করতে হয়েছে প্রতিটি মুহূর্তে। ঘোষণা দেওয়া হয় 52 ভাষা আন্দোলন থেকে 69-এর গণ অভ্যুত্থান, সব নিপীড়নের জবাব দিতে রাজপথে নামে মুক্তিকামী জনতা। 70-এর নির্বাচনে জনগণ জানায় চূড়ান্ত সিদ্ধান্ত। পশ্চিম পাকিস্তানিদের শোষণ মারিয়ে জাগে নতুন দেশের আকাঙ্ক্ষা, ডেকে আনে মুক্তিযুদ্ধ। বিশ্লেষকরা বলছেন মুক্তির জনযুদ্ধ ছিল জাতীয়তাবাদ ও গণতন্ত্রের ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত ফল। ইয়াহিয়া খান ক্ষমতায় এসে মার্শাল ল আবার নতুন করে জারি করলেন এবং যারা পাকিস্তানি জাতীয়তাবাদের বিরোধিতা করে তাদের অনেককে অ্যারেস্ট করেন এই পূর্ব বাংলায়। নানাভাবে তাদের শাস্তিও দেন। একটা বিরোধের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে, শেষ পর্যন্ত যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এই সব ঘটনা একটা ধারাবাহিকতা আছে। হঠাৎ করে একটা হলো তারপরে বন্ধ হয়ে গেল, এরকম না। তবে 53 বছরে দেশি বিদেশি নানামুখী ষড়যন্ত্র আর রাজনৈতিকদের চরম ব্যর্থতা বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্রের কাঠামো দিতে পারেনি বলে মনে করছেন প্রবীণ এ গবেষক ও শিক্ষাবিদ। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো আমাদের রাষ্ট্র গত 53 বছর ধরেই ভালো চলছে না। রাজনীতিবিদেরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন, সেনা শাসন আসছে, আর আজ পর্যন্ত তো ভালো চলছে না। রাজনীতিবিদদের হাত ছাড়া হয়ে গেছে। দেশপ্রেমের উদ্দীপনায় ছিল যুদ্ধে যাবার বড় প্রেরণা। তবে 71-এর পরেই স্বাধীনতা নানাভাবে কুক্ষিগত হয়েছে বলে মনে করেন রণাঙ্গনের এ যোদ্ধা। বাকশালের আদলেই 15 বছর জুলুমতন্ত্র চালায় আওয়ামী লীগ। একটা মুক্তিযুদ্ধ বা একটা বিপ্লবের মধ্যে দিয়ে যে শক্তিটা বের হয়ে আসে, সেই শক্তিটাকে কাজে লাগাই কিন্তু একটা দেশ তার অর্থনীতি বলি, তার সমাজনীতি বলি, সব কিছু সে গড়ে তোলে। কিন্তু
মুক্তিযুদ্ধের পরপরই দেখা গেল যে আমরা যারা যুদ্ধ করছি সেই সমস্ত যুদ্ধের বিশাল একটা শক্তিকে পাশ কাটিয়ে শুধুমাত্র আওয়ামী লীগ যারা করতো বা আওয়ামী লীগের সুবিধাবাদী যারা ছিল তারা যখন রাষ্ট্র ক্ষমতার চিন্তা করলো তখন কিন্তু ডেডিকেটেড সেই দেশপ্রেমিক সেই শক্তিটা বিশ্বের বাইরে রয়ে গেল। জোর জবরদস্তি করে দেশের মানুষকে দমিয়ে রাখা যায় না, যা ২৪শে আবারও প্রমাণ করেছে এদেশের মানুষ। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে ৩ জনই নারী। সকালে ঢাকা সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন জানান, জগন্নাথপুর এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা ৫ যাত্রী মারা যায়। তাদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সিএনজি চালক শাহিন এবং যাত্রী রাজন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। নির্মাণ কাজ শেষ হয়েছে, তবে এখনো হয়নি উদ্বোধন। এরই মাঝে উঠে যেতে শুরু করেছে প্লাস্টার, ফাটল ধরেছে দেয়ালের কয়েক জায়গায়। দরজা জানালা অত্যন্ত নিম্নমানের। গাজীপুর কাপাসিয়ার কোট বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে এমন অনিয়মে হতবাক শিক্ষক শিক্ষার্থীরা। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী নজরুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোট বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের আগেই দেখা দিয়েছে ফাটল। ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ভবনটি। তবে ব্যবহারের আগেই ভবনটিতে দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়েছে প্লাস্টার। দরজা জানালাতে ব্যবহার করা হয়েছে নিম্নমানের কাঠ। নির্মাণ কাজে অনিয়মের কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানান শিক্ষক শিক্ষার্থীরা। এটা আসলে এইভাবে করাটা আমার মতে মোটে উচিত না, এটা আরো ভালোভাবে করা উচিত ছিল। এখানে অনেক ফাটল দেখা দিচ্ছে, এখানে নাট খুলে যাচ্ছে, অনেক জায়গায় ফাটল দেখা দিচ্ছে, জোড়াতালি দেওয়া হচ্ছে। এটা তো আমাদের জন্য অনেক ক্ষতিকর। ভবনটি নির্মাণের কাজ পায় মুক্তা এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। যদিও এলজিইডির উপসহকারী প্রকৌশলী ফারুক হোসেন নিয়ম বহির্ভূতভাবে তা হাসান নামে এক ব্যক্তির মাধ্যমে করিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, নির্মাণকালে কোনো ঠিকাদার আসেননি, সব কাজ ফারুক নিজে করেছেন। এখানে বিভিন্ন ভবনের যে বিমের এখানে ফাটল হচ্ছে, বারান্দার এখানে ফাটল দেখা যাচ্ছে, কাজগুলো পুরোপুরি মানসম্মত করা হয়নি। উপজেলার ইঞ্জিনিয়ার আছেন ফারুক সাহেব, উনি কাজ তদারকি করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান মুক্তা এন্টারপ্রাইজের মালিক জানান, কাজটি তার প্রতিষ্ঠানের নামে দেয়া হলেও করেছেন হাসান নামের একজন। ওই যে হাসান নামে একজন করে, আমার ফার্মের কি হাসান, আমার ফার্মে আরেকজন হাসান নামে একজন কন্ট্রাক্টর কাজটা করে। আমার কাছ থেকে টেন্ডারটা সাবমিট করছিল হাসান। আর কাজের নিম্নমানের কথা স্বীকার করেছেন অভিযুক্ত প্রকৌশলী ফারুক হোসেন। এন্টারপ্রাইজের নামে বাকি থাকতে পারে, কিন্তু ইঞ্জিনিয়ার ফারুক সাহেবের নামে বাকি তো থাকা এটা যদি লিখে রাখে তাহলে কি করবো? আমি তার আনতেও যাই না, যাইতেও যাই না। এটা আমি দায়ী স্বীকার করতেছি। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। আপনারা যে অভিযোগগুলো করেছেন, আমি এটা যথাযথভাবে এটা ব্যবস্থা নেব। আর অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী। বিষয়টা যেহেতু উপজেলা থেকে করে, আমরা এক্সেল অফিসেই করি না। তারপর স্কুলের নামটা বলেন, আমি তদন্ত করে দেখতে পারি। স্কুল ভবনটি ঝুঁকিপূর্ণ জানিয়ে দ্রুত ব্যবহার উপযোগী করার দাবি জানান শিক্ষক শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন। সোমবার তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমেছে শোকের ছায়া। আরও জানাচ্ছেন আফরিন মৌ। তবলার জাদুকর বলে পরিচিত মহান শিল্পী ওস্তাদ জাকির হোসেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে
আইসিইউতেই বন্ধ হয়ে গেল তার জীবনের তালের লহরী। রোববার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লেও সোমবার তা নিশ্চিত করে তার পরিবার। দীর্ঘদিন রক্তচাপের জটিলতার কারণে ৭৩ বছর বয়সী পৃথিবী থেকে বিদায় নেন এ কিংবদন্তি। তিনি এমন এক অসাধারণ ঐতিহ্য রেখে গেছেন যা সারা বিশ্বের অসংখ্য সঙ্গীত প্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছে এবং যার প্রভাব আগামী প্রজন্মেও প্রতিধ্বনিত হবে। এ কিংবদন্তির মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ১৯৫১ সালের ৯ মার্চ জন্মগ্রহণ করা জাকির হোসেন কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ আল্লাহ রাখার পুত্র। ৬ দশক দীর্ঘ কর্মজীবনের বহু বিশিষ্ট আন্তর্জাতিক ও ভারতীয় শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। মাত্র ৭ বছর বয়সে সঙ্গীত জীবন শুরু করেন তিনি এবং তার কর্মজীবনে পণ্ডিত রবিশঙ্কর, আলী আকবর খান এবং শিবকুমার শর্মার মতো ভারতের প্রায় সব কিংবদন্তি শিল্পীর সঙ্গে কাজ করেছেন। পশ্চিমার সঙ্গীতাঙ্গনের সঙ্গে তার যুগান্তকারী কাজ ইয়ো ইয়ো মা, চার্লস লয়েড, বেলা ফ্লেক, এডগার মেয়ার, মিকি হার্ট এবং জর্জ হ্যারিসন ভারতীয় ধ্রুপদী সঙ্গীতকে আন্তর্জাতিক শ্রোতার কাছে পৌঁছে দেয় এবং তাকে একটি বৈশ্বিক সাংস্কৃতিক দূত হিসেবে প্রতিষ্ঠিত করে। কর্মজীবনে এ কিংবদন্তি 4টি গ্র্যামি পুরস্কার পেয়েছেন, যার মধ্যে 3টি এবছর 66তম গ্র্যামি অ্যাওয়ার্ডে। ভারতের আর কোনো শিল্পীর ঝুলিতে এমন সম্মান আসেনি। ভারতের অন্যতম খ্যাতিনামা ধ্রুপদী সঙ্গীত শিল্পী হিসেবেও তিনি 1988 সালে পদ্মশ্রী, 2002 সালে পদ্মভূষণ এবং 2023 সালে পদ্মবিভূষণ লাভ করেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। গেল 24 ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত আরও শতাধিক মানুষ। নিহতের মধ্যে 2 জন ফিলিস্তিনি সাংবাদিক সহ আল জাজিরার এক সংবাদকর্মীও আছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। গাজায় বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে বাস্তুচ্যুতরা। এমন স্কুলগুলোতে রোববার ইসরায়েলি আগ্রাসনে নিহত হয় প্রায় শতাধিক। পাশাপাশি নোসেইরাত আশ্রয়কেন্দ্রে কাজ করছিলেন আল জাজিরার সংবাদকর্মী আল-লুহ। আশ্রয়কেন্দ্রে বিমান হামলায় তিনি নিহত হন বলে জানায় গণমাধ্যমটি। এছাড়াও 2 জন ফিলিস্তিনি সাংবাদিক সহ ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের 5 জন সদস্য ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন। দেখছেন সংবাদ দুপুর।